জিদনির কথা শুনে চোয়াল শক্ত করে তুর্য বলে, খুব বড় বড় কথা বলতে শিখেছিস। তোর মতো চিপ মেন্টালিটির মানুষের সাথে কি বলা উচিত আমার? জিদনি মুখে তুই শুনে হাঁ করে তাকিয়ে থাকে তুর্য। জিদনি ওকে তুই বলবে ভাবতেও পারেনি। তুর্য বিস্ময় সুরে বলে, আমায় তুই বললি? তো কি বলা উচিত? কি বলা উচিত তা জানিস না? যাদের ভিতরে মনুষ্যত্ব নেই তাদের নিয়ে ভাবার সময় নেই। আমার বাবা মায়ের মান সম্মানের কথা তোরা ভেবেছিলি? তুর্য জিদনির মুখ চেপে বলে, চুপ, একদম চুপ। জিদনির ফেস একদম লাল হয়ে গেছে, চোখে রাগের চিহ্ন। দিগন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। তুর্যের হাত টেনে ধরে বলল, মামা, মামি মুখ চেপে ধরছো কেন? ছাড়ো, মামির শ্বাস বন্ধ হয়ে যাবে। দিগন্ত ভয়ে চুপসে গেছে। তুর্যের রাগ দেখে কান্না করছে দিগন্ত। জিদ্দির যদি শ্বাস বন্ধ হয়ে যায়, আর জিদ্দিটাও বা কেমন ছাড়ানোর চেষ্টা না করে ঠাঁই দাঁড়িয়ে আছে। দিগন্ত তুর্যের হাত কামড়ে ধরেছে। তুর্য জিদ্দির মুখ থেকে হাত সরিয়ে এনে দিগন্তর উদ্দেশ্যে চেঁচিয়ে বলে, কি হচ্ছে তোর? তুমি মামির সাথে এমন করো কেন? আশকারা পেয়ে পেয়েও মাথা উঠছে। কি না করেছ ওর জন্য? বেশি বুঝলে পাহাড়িদের হাতে তুলে দেব। ভালো ব্যবহার করে বলে একদম গেছে উনি। জিদ্দির চোখ রক্তবর্ণ ধারণ করেছে, চোখ দুটো ভেজা ভেজা, নাক মুখ একদম লাল হয়ে আছে। জিদ্দির দৃষ্টিতে কোনো ভয় নেই। বোধহয় তুর্যের রাগ কেয়ার করছে না। তুর্য আবারও বলে, ওকে আমি ভালোবাসি। এই দুর্বলতা ওর ফ্যামিলি কম কাহিনী করেনি। তুর্য দিগন্তের হাত ধরে টেনে রুমে নিয়ে গেল। মাথায় দুই হাত চেপে তুর্য খাটে বসে আছে। রাগের সময় তুর্য এভাবে মাথায় দুই হাত চেপেই বসে থাকে। দিগন্ত তুর্যের পাশে বসে আছে। দিগন্ত জানে এখন তুর্যের সাথে কথা না বলাই ভালো। কিছুক্ষণ পর তুর্য বলে, ওই রুমে লক করে আয়। দিগন্ত তুর্যের কথা মতো রুম লক করে চলে যায়। রুমের কাছে গিয়ে দৌড়ে দিগন্ত আবারও তুর্যের কাছে আসে। হাঁপাতে হাঁপাতে বলে, মামা রুম ভেতর থেকে লক করা, জানলা সব আটকানো। ভেতর থেকে শব্দ আসছে কেমন যেন। মামিকে সুইসাইড করার চেষ্টা করছে নাকি? তুর্যের বুকের মাঝে মোচড় দিয়ে ওঠে। দৌড়ে জেনের রুমের কাছে গিয়ে দেখে দরজা ভেতর থেকে আটকানো। এখন আর শব্দই আসছে না। কেমন শব্দ আসছে ভেতর থেকে? জানি না, কেমন যেন শব্দ হচ্ছে। তুর্য পা দিয়ে দরজায় আঘাত করছে। এত মজবুত দরজা পদক হাতে ভাঙা সম্ভব না। জানালাগুলোও আটকানো। তুর্যের কলিজার পানি শুকিয়ে গেল। জিদ্দি তো খুব জেদি। সত্যি কেউ আত্মহত্যা করেছে? বুকের মাঝে কেঁপে উঠছে তুর্যের। তুর্য দরজায় পা দিয়ে আঘাত করছে। ভেতরে কোনো সারা শব্দ নেই। তুর্য সত্যিই ঘাবড়ে গেল। জিদনি, দরজা খোল। কি করছিস তুই? কথা কানে যাচ্ছে না? এক শ্বাসে কথাগুলো বলে যাচ্ছে তুর্য। দিশেহারা হয়ে গেছে তুর্য। কি করবে ভেবেই পাচ্ছে না। দিগন্ত আটকে গেছে, মুখ একদম শুকিয়ে গেছে। মামা বারান্দার গাছ বেয়ে ওঠা যাবে। এতক্ষণ মনেই ছিল না তুর্যের বারান্দায় দিয়ে উঠা যাবে। তুর্য দৌড়ে নিচে গেল। জিদ্দি যদি রাগের মাথায় কিছু করে ফেলে। রুমের ভেতরে বসে বসে মনে মনে হাসছে জিদ্দি। আইডিয়া কাজে দিয়েছে। এখন পাগলের মতো করছে। মনে মনে প্রচুর আনন্দ পাচ্ছে জিদ্দি। সব কিছুতে জোর খাটানো, তাই না? জীবন তেজপাতা করে ছাড়বে একদম। বাধ্য হয়ে সে জিদ্দিকে দিয়ে আসতে হবে। খাটের এক কোণে বসে আছে জিদ্দি। বাহির থেকে এখন আর কোনো শব্দ হচ্ছে না। এতক্ষণ তো পায়ের আঘাতে দরজা ভাঙতে চেয়েছে। ব্যাপারটা বুঝতে পারছে না জিদ্দি। তুর্য কোথায় গেছে? নাকি বুঝে গেছে ওনাকে বোকা বানাচ্ছে বলে? বোঝা তো কথা না। নানা রকম প্রশ্ন ঘুরপাক খাচ্ছে জিদ্দির মাথায়। রুমের সব কিছু ভেঙে চুরে তছনছ। ড্রেসিং টেবিলের আয়না পর্যন্ত ভেঙে ফেলেছে। এসব ভাঙার শব্দ পেয়ে মনে করছে আত্মহত্যা করেছে জিদ্দি। পুরো রুমে কাচের টুকরো, আয়না, ফুলদানি, দেয়ার টাঙানো ছবি, কারুকাজ সব কিছু রাগের মাথায় ভেঙে পরিশ্রান্ত হয়ে বসে আছে খাটের এক কোণে। এক কোণে বসে আছে জিদ্দি। রাগের সময় জিনিসপত্র ভাঙা ছোটবেলার অভ্যাস। এখন খুব আফসোস হচ্ছে, কত সুন্দর করে সাজানো ছিল রুমটা। ভেঙে ফেলা কি উচিত হয়েছে? তুর্য এসব দেখলে কেমন রিয়াক্ট করবে কে জানে। এই ভেবে একটু একটু ভয় হচ্ছে জিদ্দির। অথচ রাগের মাথায় কোনো ভয় ছিল না মনে।
তখন মৃত্যুকেও তুচ্ছ মনে হয়। বারান্দায় নিচে তুর্য আর দিগন্তের কথার শব্দ পাওয়া যাচ্ছে। বারান্দার কাছে গাছ, তার মানে গাছ বেয়ে বারান্দায় উঠবেও নেই। গাছ বাওয়ার অভ্যাস নেই তুর্যর। জিদ্দির চিন্তার শেষ হয়ে যাচ্ছে। জিদ্দি ঠিক আছে তো? জিদ্দি যদি সত্যি সুইসাইড করে, ভাবতেই পারছে না তুর্য। তুর্য অনেক কষ্ট করে গাছ বেয়ে বারান্দায় উপরে উঠেছে। তুর্যের উপস্থিতি টের পেয়ে ফ্লোরে অজ্ঞানের মতো ভান করে শুয়ে পড়েছে জিদ্দি। তুর্য এসে যদি সুস্থ স্বাভাবিক থাকে তাহলে জিদ্দির অবস্থা খারাপ হবে, এটাই বুঝতে অসুবিধা হয়নি। তুর্যকেও ছোটবেলা থেকেই চেনে। রাগের সময় কোনো সেন্সই থাকে না। দিগন্ত গাছ বেয়ে উপরে উঠতে পারেনি, নিচেই দাঁড়িয়ে আছে। তুর্য জিদ্দিকে ফ্লোরে পড়ে থাকা দেখে কিছুটা স্বস্তি পেল। জিদ্দি সুইসাইড করেনি, অজ্ঞান হয়ে গেছে। তুর্য জিদ্দির নাকের কাছে হাত দিয়ে দেখে নিঃশ্বাস নেই। হাফ ছেড়ে বাঁচল তুর্য। পুরো রুমের অবস্থা দেখে তুর্যের চোখ কপালে উঠে যায়। সম্পূর্ণ রূপে কাচের ছোট ছোট টুকরো। আপাতত জিদ্দিকে নিয়ে ব্যস্ত, ওদিকে খেয়াল নেই। একটা কাজ ভাঙা তুর্যের পায়ে বিঁধে পা খানিকটা কেটে যায়। জিদ্দির নিজের বোকামির জন্য রাগ হচ্ছে। ফ্লোরে শুয়ে অজ্ঞান হওয়ার অভিনয় করা একদম ঠিক হয়নি। খাটে শুয়ে অজ্ঞান হলে ভালো হতো। এখন তো তুর্য ওকে কোলে নিয়ে খাটে শোয়াবে। নিচে বসে চেঁচাচ্ছে দিগন্ত। সেদিকে তুর্যের খেয়াল নেই। সত্যি ভয় পাচ্ছে দিগন্ত। জিদ্দির জন্য খুব মায়া ওর। জিদ্দিকে খুব ভালো লাগে, কিন্তু জিদ্দি ওকে সহ্যই করতে পারে না। তুর্যের ওপর মেজাজ খারাপ হচ্ছে দিগন্তের। দিগন্তের ডাক তুর্যের কানেই যাচ্ছে না। তুর্য কি করবে ভেবে না পেয়ে জিদ্দিকে পাঁজা কোলে নিয়ে খাটে শুয়ে দেয়। জিদ্দি একটু গুলুমুলু টাইপ, দেখে বোঝা যায় না এত ওজন। যথারীতি হাঁপিয়ে গেছে তুর্য। জিদ্দি এখন কি করবে বুঝতে পারছে না। এত তাড়াতাড়ি যদি উঠে যায় তাহলে তো তুর্য বুঝে যাবে। তুর্য জিদ্দির কপালে হাত দেয়। গা জ্বলে যাচ্ছে জিদ্দির। কি একটা বিশ্রী অবস্থা। জিদ্দি চোখ মেলে হকচকিয়ে উঠে বসলো। এমন ভাব করছে মনে হচ্ছে সত্যিই অজ্ঞান হয়েছিল। আরেকটু অজ্ঞান হয়ে থাকলে তুর্য কী করতো কে জানে। তুর্য ওর দিকে তাকিয়ে বুঝতে পারলো তুর্য তেমন রেগে নেই। তুর্য বলে, এমন পাগলামি কেন করলে? বসে আনন্দ পাচ্ছে জিদ্দি। আনন্দ হজম করছে বসে বসে। জিদ্দির কাছ থেকে কোনো উত্তর না পেয়ে তুর্য আবারও বলে, কথা বলো না কেন? যতই পাগলামি করো, তোমার এখানে থাকতে হবে। জিদ্দি ইনোসেন্ট ভাব দিয়ে বলে, কি করেছি আমি? তুমি কিছু করোনি, সব করেছি আমি, তাই না? হুম আবার হুম বলে? হুম রুমের অবস্থা এমন করেছে কেন? এমনি। এমনি মনে এগুলো ভেঙেছো কেন? জরিমানা দিবে কে? কেঁদে দেয় জিদ্দি। অনুযোগের কণ্ঠে বলে, সামান্য কয়েকটা জিনিসপত্রের জন্য আমার সাথে এমন করছেন? খুব আহ্লাদ বেড়েছে দেখছে, মতলব কি? হুম কিছু না। কিছু না, এসব কি? জানি না। তুর্য ভেবে পাচ্ছে না হলোটা কি। পেত্তির আঁচড় লেগেছে নাকি? এগুলো ভাঙা কি ঠিক হয়েছে? জিদ্দি চোখ কচলাতে কচলাতেই বলে, এই আপনার ভালোবাসা? সামান্য এইগুলোর জন্য আমায় কথা শোনাচ্ছেন? কি ঢঙের কথাগুলো বলছে। এগুলোর পেছনে বদমতলব আছে বুঝতে বাকি নেই তুর্য। এই মেয়ে যে কতটা ডেঞ্জারাস ভালো করেই জানে তুর্য। ঢং রাখো, রুম পরিষ্কার করো। জিদ্দি কান্নার শব্দ আরো বাড়িয়ে দিল। কাঁদতে কাঁদতে বলে, আল্লাহ তুমি জানো আমার সাথে কি খারাপ বিহেভ করেছে। আল্লাহ তোমার কাছে বিচার, এমন স্বামী আর কাউকে দিও না। ভাবা চাকা খেয়ে যায় তুর্য। মনে মনে বলে, হায় রে অবলা নারী, শয়তানের হাতে। বকছেন আমায়? না, তোমায় বকতে পারি? তোমায় বোঝা দায়। আমার খুব ক্ষুধা পেয়েছে, কয়টা খেতে দিন না। আজব, আমি তোমায় খেতে না করছে? রুমে এনে দেন না, আমার খুব কষ্ট হচ্ছে, হেঁটে যেতে পারবো না। তুর্যর খুব মায়া হচ্ছে। কিভাবে অসহায়ের মতো কথাগুলো বলছে জিদ্দি। তুর্য বলে, সেন্সলেস হয়েছে কিভাবে তুমি? তোমার কাছে হয়ে গেলে আমি কি করতাম বলো? ঠিক মতো খেতে দেন না, তাই তো এই অবস্থা। কি, আমি তোমায় খেতে দিই না? জিদ্দি মাথা চেকে বলে। না। আর ইউ ওকে জিদ্দি? আই এম ফুললি ফাইন। কথাগুলো পেট ঘুরে লাগছে তোমার। খেতে না দিলে এমনই হয়। আরে আমি তোমায় কবে খেতে দিলাম না? কখনোই দেন না। তুমি বসো, আমি খাবার নিয়ে আসছি।
আর ঘাট থেকে নেমো না, পা কেটে যাবে। তুর্য খাবার আনতে গেল। মনে মনে হাসছে জিদ্দি। একেই বলে ইমোশনাল ব্ল্যাকমেল। যেমন কুকুর তেমন মুখর। তুর্য খাবার নিয়ে রুমে আসলো। জিদ্দি আধা শোয়া অবস্থায় আছে খাটে। জিদনি, শরীর খারাপ লাগে তোমার? হুম, খুব। কেন, কি হয়েছে? আমার মেজাজ খারাপ হলে আমি অজ্ঞান হয়ে যাই। একদম ডাহা মিথ্যা কথা। তুর্য আদরে গলায় বলে, খাইয়ে দিব? এত খাইয়ে দিতে ইচ্ছে হয় কেন? রুম পরিষ্কার করেন। তুর্য বাধ্য ছেলের মতো তাই করলো। জিদ্দির শরীর খারাপ লাগে, ওকে দিয়ে রুম পরিষ্কার করার কথা প্রশ্নই আসে না। খুব ভালোবাসে যে জিদ্দিকে। জিদ্দি খাটের ওপর বসে খাচ্ছে আর চোখে তুর্যের দিকে তাকাচ্ছে। আহারে, বেচারার এখন ঘর পরিষ্কার করতে হয়। দিগন্ত দরজার সামনে দাঁড়িয়ে আছে। এসেই রাগান্বিত কণ্ঠে বলে, মামা তুমি এমন কেন? তুমি আমায় ওই জায়গায় রেখে আসছো, আমি মামের চিন্তায় শেষ। তুই বাবা ভাগনার পিরিত দেখে আফসোস হচ্ছে জিদ্দির। রুম পরিষ্কার করে তুর্য ফ্রেশ হতে রুমে চলে গেল। মামা একটা কথা বলি, রাগ করবে না তো? কি বলো? মামিকে রানীর মতো লেগেছে, আর তোমায় পূজার মতো রুম পরিষ্কার করার সময়। বলেই উচ্চস্বরে হাস্যের দিগন্ত। তুর্য লজ্জা পেল খানিকটা। কি বদ মেয়ে, আমাদের রুম পরিষ্কার করিয়েছে। মেয়েটা একটা চিকন শয়তান। মনে মনে ফুলছে তুর্য। এত ডেঞ্জারাস বোঝাই দেয়। পুরো রুমের সব ভেঙে ফেলেছে। মনে হয় সব ওর আব্বার টাকার কেনা। আল্লাহ দেখলে গা জ্বলে। মামা মনে মনে বক্স কাকে। মামু, কপালে যদি একবার লেগে বসে আর ছুটানো যায় না। এই ন্যাকা বউ নিয়ে তোমার দুঃখ আছে। বাপসো পুষলিয়ে লাইনে নিয়ে আসবে। ভয়ানক মেয়ে মানুষ, অত সোজা না। তুই তো দেখছি হা করার আগে বুঝে ফেলিস কি বলতে চেয়েছে। মামা, দুনিয়াতে এত মেয়ে থাকতে তুমি এই মেয়েকে পছন্দ করছো কেন? ও যে সবার থেকে অন্যরকম, তাই। প্রেম দেখলে মাথা নষ্ট। তুর্য দিগন্তের চুল টেনে ধরে বলে, এত পাকনা পাকনা কথা বলিস কেন তুই? মামা লাগছে তো, চুল ছাড়ো। তুর্যের ফোন বেঁচে ওঠে। দিগন্তকে বলে, চুপ চুপ, আব্বা ফোন দিয়েছে। না না, ফোন নাম্বার তুমি রাহুল দোস্ত রেখে সেভ করেছো? তুর্য ফোন রিসিভ করে বলে, আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। আব্বা, বল আব্বা। আব্বা বলেন, কেন আমার স্মরণ করেছেন? কাহিনী তো একটা ঘটে গেছে। তুর্য কৌতূহল দিয়ে জিজ্ঞেস করলো, কি কাহিনী আব্বা? জিদনির বাবার নামে মামলা করেছে বরপক্ষ। হোয়াট? কিসের জন্য মামলা করেছে? মামলা করার মতো কোনো কজ আছে নাকি? আরে বাব, আগে বলতে দিত। বলেন আব্বা। জিদনির বাবার নামে মানহানির মামলা করেছে আর বলেছে তাদের মেয়ে তারা লুকিয়ে রেখেছে, তাই বিয়ের যাবতীয় খরচ দিতে হবে। আব্বা দেখেন, ওনাদের কোনো দোষ নেই। আর আমার মতো এমন লাফাঙ্কা মার্কা ছেলের কাছে কোনো ভদ্রলোক মেয়ে বিয়ে দিতে চাইবে না, এটাই স্বাভাবিক। কি যোগ্যতা আছে আমার? শুধু বাপের সম্পত্তি দেখে তো আর আজকাল মেয়ে দেয় না। তুই কি বলতে চাচ্ছিস? ওনাদের যেন কোনো ক্ষতি না হয়। রাহুল সাহেব খোঁচা মেরে বলল, শ্বশুরের জন্য খুব লাগছে বলছি। ধ্যাৎ, রাহুল সাহেব উচ্চস্বরে হেসে উঠল। বলল, বেচারি তো নির্দোষ, আমি চেষ্টা করব। আপনি শুনছেন কার কাছে আব্বা? বাজারের মানুষ বলা বলি করছে, বাদ দে। এখন বল, তোদের কি অবস্থা? এই তো ভালোই। জিদনি কি আগের মতো পাগলামি করে? না, আগের মতো পাগলামি করে না, আগের থেকে বেশি পাগলামি করে। আমার জীবন তেজপাতা বানিয়ে দিচ্ছে। যা করো আর না করো তা তোমার ব্যাপার। আমি আগেও বলেছি আর এখনো বলছি, তোমার হাতে সময় মাত্র 6 মাস। এর মধ্যে যদি জিদনি ইচ্ছে করে আমাদের বাসায় থাকতে না চায়, তাহলে ওকে ওর বাপের বাড়ি দিয়ে আসবো আমি নিচে। ধুর আব্বা, মাইয়া শুধু বল মাছের মতো উল্টা ঠেলে। মানুষের মন জয় করা এত সহজ না বাপ, ধৈর্য ধরো। আব্বা, ও যদি বেশি বাড়াবাড়ি করে, আমি ওর এই পাহাড় গাছের সাথে বেঁধে রেখে আসবো। তোমার হিসেব শেষ। মাত্র এই কদিনে এই কথা। কি করব বলেন, মেজে ঘাট দ্বারা। ঘাড় সোজা করার কাজটাই তো আপনার করতে হবে বাপ। বাদ দাও এসব। আম্মা কেমন আছে? ভালোই আছে,
সে তো শুধু জিদ্দির বাবা মায়ের জন্য আফসোস করে। দিগন্ত কোথায়? এই তো আমার কাছে। ওর কাছে দে। দিগন্ত ফোন নিয়ে বারান্দায় চলে গেল। মনে হচ্ছে গার্লফ্রেন্ডের সাথে কথা বলবে। তুর্য একটু হাসে জিদ্দির রুমে গেল। জিদ্দি ঘুমাচ্ছে, চুলগুলো মুখে লেপ্টে আছে। কেমন বাচ্চাদের মতো জড়সড় হয়ে ঘুমাচ্ছে মেয়েটা, মায়া ভরা মুখটা। তুর্য আস্তে করে গিয়ে জিদ্দির পাশে বসলো। এতটা ভালোবাসে তাও বোঝে না একটু। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললো তুর্য। আলতো করে জিদ্দির চুলে হাত রাখলো। কি সুন্দর একটা ঘ্রাণ আসছে চুল থেকে, যে কোনো পারফিউমকেই হার মানাবে। নেশা ধরানো ঘ্রাণ। তুর্য জিদ্দির চুলে নাক ডুবালো। জিদ্দি ঘুম থেকে লাফিয়ে উঠে বসলো, চোখ বড় বড় করে তুর্যের দিকে তাকিয়ে আছে। তুর্য বুঝতে পারেনি জিদ্দি জেগে যাবে। জিদ্দি ঘুম ঝরানো কণ্ঠে বলে, আপনি এখানে কি করছেন? এমনি আসছে। একটু পর আবারও বলল, কেন আমি আসতে পারি না? আমার ঘুম ভেঙেছে কিভাবে? আপনি আমার গায়ে হাত দিয়েছেন। তুর্যের খুব রাগ হলো। বেশি আশকারা দিয়েছে বলে মাথায় উঠে বসেছে। তুর্য রাগান্বিত কণ্ঠে বলে, এত প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য না। তুমি আমার বউ। তোমার কি হাত দিলে কি শরীর অপবিত্র হয়ে যাবে? আমি তোমার জোর করে আমার অধিকার আদায় করতে পারি, কিন্তু আমি অধিকার না, ভালোবাসা চাই। এত সিনক্রিয়েট করো কেন সবকিছু নিয়ে? সিনক্রিয়েট করে সাহস দিয়েছে তাই? সাহস আমার কমেও দিতে পারে এক নিমিষে। সো তোমার যে স্বাধীনতা দিয়েছে সেটা রক্ষা করার চেষ্টা করো, অযথা চেঁচিও না। খুব সিরিয়াস মুডে কথাগুলো বলছে তুর্য। জিদনি তুর্যের দিকে কপাল ভাঁজ করে তাকিয়ে আছে। জিদনি বলে, ছেলে মানুষ ভালো করে চেনা আছে আমার। তোমার সাহস দেখে আমি অবাক হই। কথা কথা তর্ক করে স্বভাব হয়ে দাঁড়িয়েছে তোমার। জিদনি তুর্যের রাগ দেখে চুপ হয়ে আছে। জিদনি বুঝতে পারছে তুর্যর উপরে কোন কারণে জমে থাকা রাগ ছাড়ছে। তুর্য আবারও বলে, গোসল দিয়েছ? না, কেন? শাড়ি পরতে অস্বস্তি লাগে। তোকে সাড়ে ছাড়া থাকতে স্বস্তি লাগে? ছি, আমি কি বলেছি এমনটা? শাড়ি মাঝে মাঝে পরো, ওই ড্রয়ারে 3 পিস ড্রেস রাখা আছে। জিদনি তো ড্রয়ার ওইটা খুলেই দেখেনি। নিজের বোকামের জন্য রাগ হচ্ছে। একদিন কত কষ্ট করে শাড়ি পরেছে। জিদনি বলে, আমায় বাসায় দিয়ে আসবেন কবে? বাবা মাকে খুব মিস করছি। আমি তো তোমার তাড়াতাড়ি বাসায় নিয়ে যেতে চাই, কিন্তু তুমিই তো চাচ্ছ না। মানে? মানে যত তাড়াতাড়ি তুমি আমায় ভালোবাসবে তত তাড়াতাড়ি তোমায় তোমার শ্বশুরবাড়ি নিয়ে যাব, মাঝে মাঝে তোমার বাবার পাশেও নিয়ে যাব। জিদনি তার ছেলের হাসি হেসে বলে, ভালোবাসা? ভালোবাসা। জিদনি আর কথা না বাড়িয়ে ড্রয়ারের কাছে গেল। গোসল দেবে এখন, কথা না বাড়ানোই ভালো। জিদনি ড্রয়ার খুলে একটা হোয়াইট কালারের 3 পিস হাতে নিল। বেশ সুন্দর 3 পিসটা। জিদনি, জানো তুমি শাড়ি পরলে না খুব সুন্দর লাগে, ভিজে চুলে অতুলনীয়, আর ঘুমলে একদম নিষ্পাপ। জিদনি তুর্যের কথা শুনেও না শোনার ভান করে বাথরুমের দিকে যাচ্ছে। তুর্য জিদনির হাত ধরে কানের কাছে মুখ নিয়ে বলে, ভালোবাসি বৌরানী। কেমন যেন অদ্ভুত রকমের ফিলিংস হচ্ছে জিদনির। হাত ছাড়িয়ে বাথরুমে ঢুকে পড়ল সে। সোফায় বসে বসে খবরের কাগজ পড়ছে রাহুল সাহেব। শম্পা বেগম বসে আছে রাহুল সাহেবের পাশে। রাহুল সাহেব মাঝে মাঝেই খবরের কাগজ রেখে শম্পা বেগমের সাথে খোশ গল্প করছে। রাহুল চেয়ারম্যান বাড়িতে আছেন? দরজার দিকে তাকিয়ে চোখ কপালে উঠে যায় রাহুল সাহেবের। জিদনির বাবা মা তাদের বাড়িতে এসেছে। অবিশ্বাস্য কাণ্ড। রাহুল সাহেব খবরের কাগজটা সোফার উপর রেখে বলল, আপনারা আমাদের বাসায় স্বপ্ন দেখছি না তো? দিনের বেলায় স্বপ্ন দেখা ভালো না। আগে বসুন, তারপর কথা হবে। জিদনির বাবা মা বসলো। জিদনির মা স্পষ্ট কণ্ঠে বলল, আমার মেয়ে কোথায়? কোনো ভনিতা ছাড়াই কথাটা বলল জিদনির মা। রাহুল সাহেব অবাক হওয়ার ভঙ্গিতেই বলল, আমরা কিভাবে বলবো তা? আর চিহ্নের খবর আমাদের কাছে জিজ্ঞেস করতে আসবেন? লজ্জা করে না? খুব তো বড় গলা করেছেন মেয়ে নিয়ে। আপনার মেয়ের বিয়ের কথা শুনে আমার ছেলেটাও দেশ ছেড়ে চলে গেছে। আমার ছেলে কি এতই অযোগ্য ছিল? পা ধরা বাদে সব রকম অনুরোধ করছি আপনাকে, এখন আবার আমার বাসায় আসছেন? লজ্জা থাকা উচিত মানুষের।
অনেক দিনের জমানো ক্ষোভ থেকে কথাটা বলছে রাহুল সাহেব। শম্পা বেগম হাঁ করে তাকিয়ে আছে রাহুল সাহেবের মুখের দিকে। কি সিরিয়াসভাবে মিথ্যে কথা বলছে লোকটা। জিদ্দির বাবা বলল, চেয়ারম্যান সাহেব, আপনি আমি ভালোভাবেই চিনি। নাটক বন্ধ করুন। এখনো সময় আছে, জিন্দেকে ফিরিয়ে দিন। ব্যাপারটা দিন দিন বড় হচ্ছে। কতদিন আর লুকিয়ে রাখবেন? সবার কাছে শুনেছি এটা আপনাদের বংশের ধারা। পরবর্তীতে যদি জিতনিকে আপনাদের কাছে পায় তাহলে ভালো হবে না। শুনলাম নাকি বরপক্ষ মামলা করেছে। আপনি যদি চান আমি আপনার সাহায্য করতে পারি। রাখেন আপনার সাহায্য। মাংস রান্না করতে পারো? তুর্যের কথায় পেছনে ফিরে তাকায় জিতনি। বলল, না, পারি না। তাহলে দুপুরে খাবে কে? খাবো না। এত উল্টোপাল্টা কথা বলে কেন? আমি তো একদম সোজাসাপটা কথা বললাম। দেখো, বাইরে থেকে খাবার কিনে আনা সম্ভব না প্রতিদিন, আর এখান থেকে অনেক দূর যেতে হয় খাবার কিনে আনতে। পাহাড়ি অঞ্চল, গাড়িতে ওঠার রিস্ক, আর গাড়ি তেমন নেই, পায়ে হেঁটে যাওয়া ভালো লাগে না। আব্বা রান্নার জন্য সব পাঠিয়েছে। তো আমি কি করব? রান্না করবা? আমি পারি না রান্না করতে। উফ জিতনি, আমি রান্না করব, তুমি একটু হেল্প করবা। তোমার তেমন কিছু করতে হবে না। আমি কিছুই পারবো না। খেতে পারো? খেতে তুলে নিয়ে এসেছেন, রান্না করে খাওয়াতে হবে। বউ হাতে কেউ রান্না করে শুনছো কখনো? শুনিনি, তবে এখন দেখব। তুমি কেন সাথে কথা পেঁচাও? চলো রান্নাঘরে। আমায় ডিস্টার্ব না করে এখান থেকে জানতো। তুর্য জিদ্দিকে আচমকা পাচা কোলে নিয়ে রান্নাঘরের দিকে যাচ্ছে। হাত পা আছড়াচ্ছে জিদ্দি। আরে ছাড়ুন, কি করছেন এসব? রান্না করতে হবে তোমার। আমি রান্না করতে পারবো না। কোল থেকে নামান আমায়। বেশি চেঁচালে এর থেকে খারাপ কিছু হবে কিন্তু। জিদ্দি চুপ হয়ে যায়। তুর্য জিদ্দিকে রান্নাঘরে নিয়ে যায়। এবার নামো, বলো মাংস কিভাবে রান্না করে? বললাম তো আমি জানি না সত্যি। কি করলে জানবে তা তো আমি জানি। জিদ্দি ভয়ার্থ দৃষ্টিতে তাকিয়ে বলল, কি করবেন আপনি? যা করার। তুর্য জিদ্দিকে আর কিছু বলার সুযোগ না দিয়ে জড়িয়ে ধরে আলতো করে ঠোঁটে চুমু খায়। দেখলে তো এবার কি করলাম? জিদ্দি হাঁ করে তাকিয়ে আছে, চোখে পানি টলমল করছে। কি বলবে বুঝতেই পারছে না। জিদ্দি ঠায় দাঁড়িয়ে আছে, চোখ থেকে জল গড়িয়ে পড়ছে। তুর্যের স্পষ্টটা ওর কেন জানি খুব বেশি বিরক্ত লাগে। তাও আবার ঠোঁটে চুমু খেয়েছে এভাবে, কেমন বিশ্রী একটা ব্যাপার। জিদ্দি তো সম্পর্কটা মানেই না। তুর্য হাবলার মতো তাকিয়ে থাকে। জিতনি, কাদার মতো কি এমন হয়েছে? জিদ্দি কোনো কথা না বলে রান্নাঘর থেকে বের হয়ে চলে যায়। তুর্য জিদ্দির হাত চেপে ধরে বলে, কোথায় যাচ্ছ? সরি আমি। জিদ্দি চোখগুলো লাল হয়ে যাচ্ছে ক্রমশ, কাঁদতে কাঁদতে হেঁচকে উঠে গেছে। তুর্য আবারও বলে, বউ কেঁদো না, তুমি কাটলে আমার কলেজে লাগে। জিদ্দি কেঁদেই যাচ্ছে। তুর্যের ছোঁয়া মেনে নিতে পারছে না। আরে কি হলো? কান্না বন্ধ করো না কেন? কান্না বন্ধ না করলে কিন্তু এর থেকে খারাপ কিছু হবে। তেলে বেগুনে জ্বলে উঠল জিদ্দি, দাঁত কিরমিরিয়ে বলে, কি খারাপ করবেন আপনি? না কিছু করবো না, কেঁদো না প্লিজ। শুধু তোমার ঠোঁটে চুমু খেয়েছে, আর কি করেছে বলো? জিদ্দি শরীরে চলে যাচ্ছে। তুর্যের কথাগুলো বিশ্রী ঠেকছে কানে। জিদ্দি দৌড়ে রুমে চলে যায়, ভেতর থেকে ছিটকানি লাগিয়ে দেয়। দিগন্ত ও এই বেলায় ঘুমাচ্ছে। না খেয়ে থাকায় একদম অভ্যাস নেই তুর্যের। দিগন্তকে ঘুম থেকে ডেকে তুলল। চোখ কচলাতে কচলাতে ঘুম থেকে উঠল দিগন্ত। ঘুম ঘুম চোখেই বলল, মামা ঘুমাতে দাও তো। ডাক্তার ঘুম? দিগন্ত তুর্যের কথায় কান না দিয়ে আবারও শুয়ে পড়ল। মেজাজ খারাপ হয়ে যাচ্ছে তুর্যের। সব ঠেকা যে ওর একারই। তুর্য দিগন্তকে আবারও ঘুম থেকে তুলল। মামা কি হয়েছে বলো তো? কিছু না, উঠ তুই। এই দুপুরবেলা কেউ ঘুমায়? দিগন্ত উঠে দাঁড়ালো, হাই তুলতে তুলতে বলল, ক্ষুধা লেগেছে, খাবার এনেছো? খাবার কে আনবে? তোর বাপ? আমার বাপ এসব আকামের বেতন নেই। কি আকাম রে? এই যে মেয়ে তুলে এনে রং রং। বেশি ফাসিল হচ্ছিস দিন দিন। মামা তুমি তো ইউটিউব ফলো করতে পারো। গ্রেট। কি গ্রেট? তোর আইডিয়াটা গ্রেট মামু, এতক্ষণ মনেই ছিল না। দিগন্ত
পেঁয়াজ রসুন কাটছে, চোখ দিয়ে পেঁয়াজের ছাঁচে জল বেরোচ্ছে, নাক মুখ লাল হয়ে যাচ্ছে। বিরক্ত হয়ে দিগন্ত বলল, আমি দিয়ে এসব হবে না। মামি কি রাখতে পারে না নাকি? তার কথা আর বলিস না মামু, আমি আসলে বিপদে পড়েছি। দিগন্ত মাংসের ঝোল মুখে নিয়ে বলে, মামার রান্না কি কেউ বলতে পারবে না যে তুমি নতুন রাঁধুনি? তোর খোঁজা মারতে হবে না। মামা তুমি বিবাহিত ব্যাচেলর। উচ্চস্বরে হাসছে দিগন্ত। তুর্য মনে মনে বিরক্ত হচ্ছে। এই মেয়ে কবে যে ঠিক হবে আল্লাহ জানে। রান্না শেষে রুমে গিয়ে চোখ কপালে উঠে যায় তুর্যের। তুমি এই রুমে? ইতস্তত বোধ করে জিন্নি বলে, ওই রুমের ড্রেসিং টেবিলের আয়নাটা তো সেই দিন ভেঙে ফেলেছি। জিন্নির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে তুর্য। সবুজ কালারের একটা জামদানি শাড়ি পরেছে, চুলগুলো পিঠে ছাড়ানো ছিটানো, হাতে সবুজ চুড়ি, ঠোঁটে হালকা লিপস্টিক, চোখে গাঢ় কাজল, শাড়ির সাথে মিলিয়ে ঝুমকো পরা কানে। তুর্য জিন্দিকে সব সময় যে রকম দেখতে চায় ঠিক সেই রকম। তুর্য সব ক্লান্তি যেন দূর হয়ে যায় জিন্দিকে দেখে। অবাক দৃষ্টিতে তাকিয়ে থেকে বলে, এইভাবে সেছো না, খুন হয়ে যাব, বেসামাল হয়ে যাব। তুর্যের এসব কথা শুনে অস্বস্তিতে পড়ে যায় জিন্দি। তুর্য হেসে বলে, আয়না ভেঙে তো উপকারী হয়েছে। যখন আয়না দেখতে মন চায় আমার রুমে চলে এসো। কত শখ! হুম, অনেক শখ। তুর্য কথাটা শুনে ফেলবে বুঝতে পারেনি জিন্দি। জিন্দি ঠোঁটে দুষ্টুমির হাসি ফুটিয়ে বলল, রান্না করতে খুব কষ্ট, তাই না? তুর্য সিদ্ধির কানে কাছে গিয়ে বলল, তোমায় দেখলে সব কষ্ট দূর হয়ে যায়। ভালোবাসি আপনায়। জিন্নি আর এক মুহূর্ত ওখানে বসে না থেকে রুম থেকে বের হয়ে দৌড়ে রুমে থেকে বের হয়ে যাওয়া ধরে। তুর্য জিন্নির হাত খপ করে ধরে বলে, যেও না, আরেকটু থাকো। এই রূপে দেখতে ইচ্ছে করে তোমায় বারবার। আরে হাত ছাড়ুন, এভাবে শরীর স্পর্শ করা আমার পছন্দ না। ব্যাপার না, একসময় সব পছন্দ করবে। তুর্য অনেকক্ষণ জিন্নির দিকে তাকিয়ে থেকে বলে, যাও এবার। জিন্নি যেন হাফ ছেড়ে বাঁচল। রুমে গিয়ে ঠাস করে বিছানায় ওপর শুয়ে পড়ল। কি যে অস্বস্তিকর একটা অবস্থা, গা শিউরে উঠছে জিন্নির। টেবিলে খাবার সাজাচ্ছে দিগন্ত। তুর্যের দিকে তাকিয়ে বলল, তোমার বউকে আজকে না খাইয়ে রাখবো। তুর্য জিহ্বায় কামড় দিয়ে বলল, এমন পাষাণের মতো কথা বলিস না বাব। আমার একটাই বউ, বউটাকে জোর করে তুলে এনেছে, তাই রেগে আছে। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, তখন তোকে রান্না করে খাওয়াবে। তুর্য জিন্নিকে ডাকতে রুমে যায়। বারান্দায় চেয়ারে বসে আছে জিন্নি। মহারানী খাবেন না? তুর্যের আল্লাহ দেখলে গা জ্বলে যায় জিন্নির। বলল, না। আমি রাঁধছি, তুমি খেয়ে দেখো। টেনশন করো না, প্রতিদিন আমিই রাঁধবো। শুধু তোমার ঠোঁটে একটা। তুর্যের কথা শেষ না হতেই চেঁচিয়ে ওঠে জিন্নি। বলে, প্লিজ, ভালো লাগে না আমার এসব। মেরে ফেলেন আমায়, মারবেন, মুক্তি দেন। দম আটকে যাচ্ছে আমার। এভাবে কি ভালোবাসা পাওয়া যায়? কথাগুলো কেন জানি বুকে বিঁধেছে তুর্যের। সে বলল, খেতে আসো। খাবো না। তুর্যের মেজাজ খারাপ হচ্ছে কেন জানি। একদম কষিয়ে থাপ্পড় দেব। সবসময় না কেমন ভালোবাসি, সে দুর্বলতার সুযোগ নিচ্ছ। তোমার যে অন্য কোনো মেয়ে হলে এতদিনে জান মেরে ফেলতাম। তুর্যের রাগ দেখে ভয় পেয়ে যায় জিন্নি। পা টেপে টেপে ডাইনিং রুমের দিকে যাচ্ছে। মনে মনে হাসছে তুর্য। ভালো কথা কানে যায় না, বদের হাড্ডি একটা। সারাদিন রুমে একা থাকো, আমার সাথে তো কথা বলোই না। ওখানে বুক সেলফ আছে, বই পড়ার ইচ্ছে হলে। কোথায় বুকসেল? তুর্য হাত দিয়ে দেখিয়ে দিল। জিন্নি বলে, এতদিন তো দেখিনি। খুঁজলে তো দেখবা। তুমি সবসময় থাকো পালানোর চেষ্টায়, এসব দেখবে কিভাবে? জিন্নি চোখ মেরে বসে আছে। তুর্য আবারও বলে, দেখো, আমরা কত সুন্দর রোমাঞ্চকর একটা জায়গা আছে। তুমি যদি চাও তাহলে দিনগুলো কত ভালো যেত। আরে আজ আর কাল আমাদের ভালোবাসতেই হবে। একটু তাড়াতাড়ি বাসো না, তাহলে আমরা তো ভোগান্তি পোহাতে হবে না। জিন্নি তীক্ষ্ণ দৃষ্টিতে তুর্যের দিকে তাকিয়ে আছে। তুর্য হেসে বলল, এইভাবে তাকাও কেন? আমি খুন হয়ে যাই। জিন্নি এসবে কান্না দিয়েই বলে, আপনি যান এখান থেকে, আমি বই পড়বো। জিন্নি খাট থেকে নেমে বুক সেলফের কাছে যায়। কত বই রাখা এখানে। জিন্নি বইগুলো নেড়ে নেড়ে দেখছে। তুর্য আস্তে আস্তে গিয়ে জিন্নির পেছনে দাঁড়িয়ে আছে।
জিদনির কানের কাছে গিয়ে বলে। একটু ভালোবাসলে কি হয়? হুম? জিদনি একরাশ বিরক্তি নিয়ে পেছনে তাকায়, বলে, দেখেন, আপনার প্রতি আমার বিন্দুমাত্র ফিলিংস কাজ করে না। আমি কি করব বলেন? তুর্য আচমকা জিদনিকে জড়িয়ে ধরে বলে, কি করে ফিলিংস কাজ করবে শুনি? ছাড়েন আমায়, এগুলো কেমন অসভ্যতামি? তুর্য আরো শক্ত করে জড়িয়ে ধরে বলে, অসভ্যতমই না বউ, এগুলো এগুলো ভালোবাসা। জিদনির শ্বাস আটকে যাচ্ছে, কি করবে বুঝতে পারছে না। উপায় না পেয়ে তুর্যের কাঁধের ওপর জোরে একটা কামড় বসিয়ে দেয়। তুর্যের প্রাণ বের হওয়ার উপক্রম হয়েছে। তুর্য জিদনিকে ছেড়ে দেয়। শার্ট খুলে দেখে সবগুলো দাঁত বসে গেছে। খুব বেশি ব্যথা লেগেছে তুর্যের। তুর্য হাসবে না কাঁদবে বুঝতেই পারছে না। তুমি আমি এভাবে কামড় দিলে কেন? আপনি আমায় জড়িয়ে ধরলেন কেন? বললাম না আমার বিরক্ত লাগে। তোমার বিরক্ত লাগা দিয়ে আমার কিচ্ছু যায় আসে না। কত জোরে কামড় দিয়েছো আমার কাঁধে, দাগ হয়ে গেছে। বাচ্চাদের মতো স্বভাব কেন তোমার? জিদনি আর কিছু না বলে ওখান থেকে চলে যাওয়া ধরলে তুর্যর হাত ধরে ফেলে। যাচ্ছ কোথায়? আপনি যদি আমায় আবার জড়িয়ে ধরেন বা আমায় স্পর্শ করার চেষ্টা করেন, সত্যি আমি সুইসাইড করব। খুব সিরিয়াস মুডে কথাগুলো বলছে জিদনি। এই মেয়ের বিশ্বাস নেই, যখন যা ইচ্ছা করতে পারে, এই ভেবেই তুর্যর হাত ছেড়ে দিল। আচ্ছা, তোমার হাত ছেড়ে দিয়েছে, এবার হ্যাপি? জিদনি কপাল ভাঁজ করে মুখে একরাশ বিরক্তি নিয়ে ফ্লোরের দিকে তাকিয়ে আছে। তুর্য জিদনিকে রুমে রেখে রুম লক করে চলে গেল। তুর্য যাওয়ার পরেই রুমের দরজা জোরে এক লাথি দেয় জিদনি। এভাবে আরও বন্দি থাকতে ভালো লাগছে না। কাঁদছে আর চুলগুলো টানছে জিদনি। কথায় কথায় জড়িয়ে ধরা, চুমু খাওয়া জিদনির বিরক্তটা আরও বাড়িয়ে দিয়েছে। রুমে পায়চারি করছে দিগন্ত। বাথরুমে শাওয়ার নিচ্ছে তুর্য। বাথরুম থেকে তুর্য বের হতেই দিগন্ত বলে, মেয়ে মানুষের মতো এতক্ষণ লাগে গোসল দিতে? তুই তো মহাপুরুষ। চা 2 মিনিটে গোসল ছাড়। কালো কালারের শার্ট, শার্টের হাতা ফোল্ড করা, হাতে ঘড়ি, চোখে কালো চশমা, ক্যাজুয়াল শু, চুলগুলো স্পাইক করা, সব মিলিয়ে একদম সুদর্শন পুরুষ তুর্য। গায়ের রং একদম ফর্সা হওয়ার কারণে সাদা শার্টে খুব বেশি মানিয়েছে। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে আছে তুর্য। বাথরুম থেকে বের হয়ে তুর্যকে দেখে হাঁ করে তাকিয়ে আছে দিগন্ত। বলল, মামা, তোমার রূপের আলোতে রূপ ঝলমল করছে। তোমার বউয়ের অন্ধকার রাইতে বাতি লাগবে না। পাম কম মেরে রেডি হ, আমার থেকে তুই বেশি সুন্দর। কত সুন্দর আমি। তুই আমার থেকেও সুন্দর বাপ। আজকে জিদনি মামি তোমায় দেখলে ডাবল ক্র্যাশ খাবে। শুধু জিদনি মামি কেন, যে কোনো মেয়ে দেখলেই দেওয়ানা হয়ে যাবে। পাম মারা বন্ধ করো, রেডি হ তাড়াতাড়ি। আমরা কোথাও যাচ্ছি নাকি? বেরোবো একটু। কোথায় যাব? উফ দিগন্ত, এত প্যাচাল না দিয়ে রেডি হতো। মামা, আমিও তোমার মতো এভাবে সাজবো। তোর কালো শার্ট এনেছিস? এনেছি তো। দিগন্ত তাড়াহুড়ো করে রেডি হয়ে নিল, একদম তুর্যের মতো করে। দুই মামা ভাগ্নে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ানো। দিগন্ত বারবার নিজের চেহারা খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে আয়নায়। দিগন্তের তাল বাহানা দেখে তুর্য হেসে বলল, বাপ, তোকে দেখলে সিজে আজ পাগল হয়ে যাবে। মুহূর্তেই দিগন্তের মুখটা কালো হয়ে যায়, সাপের মতো ফসছে, ঝড়ের পূর্বাভাস। তুর্য জিহব্বায় কামড় দিয়ে বলল, সরি বাপ, আর বলবো না। আমি যাব না। সিজা দিগন্তের সাথে এক ক্লাসে পড়ে। দিগন্তকে নাকি ওর খুব বেশি ভালো লাগে। একবার চিঠি লিখেছিল, দিগন্ত তোকে আমার খুব ভালো লাগে, তুই দেখতে খুব সুন্দর। চিঠিটা দিগন্তের বইয়ের মাঝে দিয়েছিল। চিঠি পায় দিগন্তের আম্মু। সেই থেকে সিজার নাম বলেই দিগন্ত তেলে বেগুনে জ্বলে ওঠে। তুর্য বলে, সরি বাপ, আর বলবো না। যাব না বলছি তো, তোমরা যাও। দেখ, তোকে ছাড়া আমার চলে না, ভাব করিস না, চল। দিগন্ত যাবেই না, খাটের ওপর ঘাপটি মেরে বসে আছে। তুর্য সিডনির রুমে গেল, গিয়েই মেজাজটা খারাপ হয়ে গেল। তোমার সে কতক্ষণ আগে বললাম গোসল করো, রেডি হও। তুমি রেডি হওয়া তো দূরের কথা, গোসলও করলে না। খাটের ওপর উপর হয়ে শুয়ে বই পড়ছে জিদনি। বলছি তো আমি যাব না। আপনি বলেন আর আমি নাচতে নাচতে আপনার পিছনে পিছনে যাব। এই বলে আমার বই পড়ার দিকে মনোযোগ দেয় জিদনি। তুর্য জিদনির পাশে বসে বলল, আমার পিছনে যেতে হবে না, সামনে সামনে যাও। তুর্য জিদনির হাত থেকে বইটা নিয়ে বলল,
যা গোসল দাও, আমার মেজাজ খারাপ করো না। বললাম তো আমি যাব না। তুর্য জিতনির হাত ধরে টেনে উঠে বসালো, মুখে স্পষ্ট রাগের চিহ্ন। হাত পা চেপে ধরে বলে, তুই যাবি না? না। রাগে শরীর চলে যাচ্ছে তুর্যের। রাগ কন্ট্রোল করে বলল, সব কিছুতে বাড়াবাড়ি না করলে হয় না তোর? না। তুর্য জিতনিকে টেনে বুকের মাঝে নিয়ে আসে। তুর্যকে এত কাছ থেকে কখনো দেখেনি জিতনি। বলল, এবার বল, যাবি না? জিতনি নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে, মুখে কিছু বলছে না। তুর্য আবারও বলে, এখন এর থেকে খারাপ কিছু হবে। ভয় পেয়ে যায় জিতনি। ভয় ভয় কণ্ঠেই বলে, যাব আমি, ছাড়েন। তুর্য জিতনির কপালে আলতো করে চুমু খেয়ে ছেড়ে দেয়। জিতনি জড়সড় হয়ে বসে আছে, খুব বেশি অস্বস্তি লাগছে, চোখে জল ছলছল করছে। তুর্য বলল, এক ফোঁটা জল যদি ফেলিস চোখ থেকে, সত্যি ভালো হবে না। জিতনি কান্না চাপানোর প্রাণপণ চেষ্টা করছে। তুর্য বলল, যা গোসল দিয়ে রেডি হও। জিতনি ড্রয়ার থেকে কাপড় নিয়ে বাথরুমে গিয়ে ঝর্ণা ছেড়ে চোখের জল ফেলছে। একটা মানুষ কতটা অমানুষ হলে মা বাবার কাছ থেকে সন্তানকে এভাবে নিখোঁজ করে রাখে ভেবে পায় না জিতনি। গোসল শেষে হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকাচ্ছে জিতনি। তুর্য বলল, ভেজে চলে তোমার সুন্দর লাগে, চুল শুকাতে হবে না। জিতনির হাত থেকে হেয়ার ড্রায়ারটা নিয়ে যায় তুর্য। তুর্য আবারও বলল, থ্রি পিস পরছো কেন? কালো জর্জের শাড়িটা পরো। তুর্য ড্রয়ার থেকে একটা শাড়ি বের করলো, পুরো কালো আর মোটা খয়েরি পাড়। এর মধ্যে ড্রেসিং টেবিল নেই, শাড়ি পরে আমার রুমে আসো। জিতনিও তাই করলো, শাড়ি পরে তুর্যের রুমে গেল। ভেজা চুল, কালো জর্জের শাড়ি, খুব দারুণ লাগছে জিতনিকে। দিগন্ত খাটের ওপর শুয়ে আছে, যাবেই বা না কেন। জিতনি লক্ষ্য করে দেখলো খুব সুন্দর লাগছে তুর্যকে। দিগন্তকে আরও বেশি সুন্দর লাগছে। জিতনি আর চোখে তাকাচ্ছে তুর্যের দিকে। তুর্য বলল, বউ, মুখ গম না করে থেকো না তো। আর দিগন্ত রাগ করছে, যাবে না। তুমি একটু ওকে সাথে তো। দিগন্ত চলো বাবা। তুর্য ও দিগন্ত দুইজনই হাঁ করে তাকিয়ে আছে। জিতনি সত্যি সত্যি সাধবে, তাও আবার এত মিষ্টিভাবে, বুঝতে পারেনি তুর্য। দিগন্ত লাফ দিয়ে খাট থেকে নেমে গিয়ে জিতনিকে জড়িয়ে ধরল। জিতনি হাঁ হয়ে তাকিয়ে আছে। দিগন্তের কেন এত খুশি হয়েছে বোঝার চেষ্টা করছে। তিনজন বাসা থেকে বের হলো। এখানে আসার পর এই প্রথম বাসা থেকে নামলো জিতনি। পাহাড়গুলোর উচ্চতা বেশি না, তবে ছোট ছোট অসংখ্য পাহাড়ে ঘেরা জায়গাটা। দিগন্ত আগে আগে হাঁটছে, তুর্য আর জিতনি পেছনে পেছনে। তুর্য কথা বললেও জিতনি চুপচাপ হেঁটে চলেছে। দিগন্ত সামনে থেকে দৌড়ে পেছনে এসে জিতনির হাত ধরে বলল, মামি কাকে বেশি সুন্দর লাগছে, আমাকে না মামাকে? তোমাকে। তুর্য মুচকি মুচকি হাসছে। দিগন্ত গাল ফুলিয়ে বলল, না, তুমি বোধহয় আমায় খুশি করার জন্য বলছো। তুই যে আমার থেকে সুন্দরী, এটা তো নতুন না। মামার ছেলেরা সুন্দরী না, সুন্দর হয়। তাও জানিস? নিজেই বুঝি সব জানতা। দিগন্ত জিতনির দিকে তাকিয়ে বলল, মামি মামার সাথে একটু কথা বলো প্লিজ। মামা তোমার সাথে একটু কথা বলতে পারলে খুশিতে আত্মহারা হয়ে যায়। ফাজলামি করার জায়গা পাস না, তোর মামির ভাব বাড়াচ্ছিস। হুম, মামি ভাব বাড়ানোর কি আছে? মামি তো সব সময়ই ভাবালি। জায়গাটা খুব নির্জন। ঝিঝি পোকা, বিভিন্ন পাখির ডাক কানে আসে মাঝে মধ্যেই। দিগন্ত ওদের ছাড়িয়ে অনেক দূরে চলে গেছে। মনে হচ্ছে জায়গাটা পর্যবেক্ষণ করতে এসেছেও। সব কিছু ভালোভাবে দেখছে। জিতনি নিজের মনে হেঁটে চলেছে। তুর্যের অস্বস্তি আজ কাজ করছে। দুইটা মানুষ একসাথে হাঁটছে, কথা বললে কি এমন হয়? জিতনি, এখন যদি বাঘ আসে কি করবা? আপনার বাঘের কাছে দিয়ে দিব। জিতনি বুঝতে পারছে তুর্য ভাব জমানোর চেষ্টা করছে। তুর্যের কোনো কথায় সায় দেওয়া যাবে না। তুর্য না দমে আবারও বলল, আমি এত বিরক্তিকর প্রাণী যে বাঘের কাছে দিয়ে দিবা? এই বনে বাঘ নেই, অযৌক্তিক কথা বলেন না। তুর্য জিতনির আর একটু পাশে গিয়ে দাঁড়িয়ে বলল, জিতনি, তোমার হাতটা একটু ধরবো? জিতনি ভ্রুকুচকে জিজ্ঞেস করলো, কেন? প্লিজ, তোমার হাত ধরে হাঁটি, একটু না করো না। আমার হাত ধরে হাঁটার কি আছে? অনেক কিছু আছে, প্লিজ দিবা?
দিব যদি আপনি আমায় বাসায় কথা বলতে দেন। বাসায় কথা বলতে দিব মানে? মানে আব্বু আম্মুর সাথে কথা বলবো। দেখো জিতনি, আমি তোমায় কত ভালোবাসি তুমি জানো। আমি তোমার যে কোনো মূল্যে চাই, হারাতে পারবো না কিছুতেই। এখন আমরা যেমন আছে সারা জীবন যদি আমার সাথে এমন থাকো তাহলেই হবে, তবু আমার ছেড়ে যেও না। কেমন যেন অদ্ভুত ধরনের আবেগ মিশ্রিত ছিল তুর্যের কথাগুলো। জিতনি বলল, এভাবে আটকে রেখে কি ভালোবাসা পাবেন? আটকে না রাখলে তোমার বাবা মা আমার কাছ থেকে তোমায় নিয়ে যাবে। তুমি বলো, আমি তোমায় কখনো একদিন না দেখে দেখেছি? তোমার বিয়ের কথা শুনে কত কেঁদেছে জানো? এত কান্না আমি জীবনও কাঁদিনি। এই কথার উত্তরে কি বলা উচিত জিতনির জানা নেই। প্রসঙ্গ পাল্টেই বলল, আপনারা যে আমায় তুলে এনেছেন, আমার বাবা মায়ের মান সম্মানের কথা একটু ভাবলেন না। বাবা মায়ের কাছ থেকে সন্তানকে এভাবে দূরে সরিয়ে রাখা কতটা খারাপ কাজ জানেন? জানি, কিন্তু আমি তোমায় হারাতে পারবো না। আপনি কি আদৌ আমায় পেয়েছেন? এই যে তোমায় দেখতে পাই সবসময়, কথা বলতে পারি, এটাই বা কম কিসে বলো? জিতনির কাছ থেকে কোনো উত্তর না পেয়ে তুর্য বলল, জিতনি বলো, আমার ছেড়ে কখনো যাবে না তো? আমি আপনার ভালোবাসি না। তুর্য জিতনির হাত ধরে বলল, বাসবা ভালো, সময়ের ব্যাপার। আমার বাবা মা আদৌ জানে না আমি বেঁচে আছি নাকি মারা গেছি। কত কষ্টে আছে তারা, সেখানে আপনি আমি ভালোবাসবো? বাসবা। হাত ছাড়ুন। এমন করো কেন? হাত ধরলে কি হয়? হাত না ধরলে কি হয়? তর্ক করা আমার একদম ভালো লাগে না। হাত ধরাও আমার ভালো লাগে না। এ পর্যায়ে মেজাজ খারাপ হয়ে যায় তুর্যের। এই মেয়েটা কেন যে এমন ভেবেই পায় না। তাহলে তোমার গলা ধরে হাঁটে? অসভ্যর মতো কথা। হাত ধরা তোমার ভালো লাগে না, গলা ধরা ভালো লাগবে নিশ্চয়। আর হ্যাঁ, আমি তো অসভ্যই। তুর্য জিতনির হাত ছাড়ানো না হাত ধরেই হাঁটছে। দিগন্ত পেছনে ফিরে চেঁচিয়ে বলল, মামু বেস্ট অফ লাক। তুর্য হেসে দেয়। জিতনিও না হেসে পারল না। যেমন ভাগ্নে তেমন মামু। তুর্য জিতনির কানের কাছে মুখ নিয়ে বলল, মামিও বা কম কিসে? জিতনি চোখ রাঙিয়ে বলল, আমি কি? না না, কিছু না। জিতনি হাত ছাড়ানোর চেষ্টা করে বারবার ব্যর্থ হচ্ছে। তুর্য বলল, এই শোনো না। তুর্যের কথা শুনে ভ্যাবা চাকা খেয়ে গেল জিতনি। তুর্য এমনভাবে বলছে মনে হয় কত প্রেম ওদের মাঝে। জিতনি শক্ত গলায় বলল, কি বলেন? উফ, আমি কি রোমান্টিকভাবে কথাটা বললাম আর তুমি দিলা পানি ঢেলে। ন্যাকা। এই শোনো, আমাদের ছেলে মেয়েগুলো একটু ভালো বানিও তুমি, শাসন করে, যাতে এমন আর তুলে এনে বিয়ে না করতে হয়। মাথা গেছে আপনার? আবল তাবল বলেন কেন? আমল তামল কই বললাম? তো কি ভালো কথা বলেছেন? হুম হুম। তো কি খারাপ কথা বলেছে? এই ছাড়ুন আপনি আমার। আর এসব বলবো না প্লিজ, হাত ছাড়তে বলো না। এভাবে হাত ধরে রাখলে আমার অস্বস্তি লাগে। তুর্য ঠোঁটে দুষ্টুমির হাসি ফুটিয়ে বলল, প্রথম প্রথম সবারই এমন অস্বস্তি লাগে। ধ্যাত। বাজার থেকে ফিরেছে রাহুল সাহেব। বাসায় ফিরেই পুরো চিল্লাচিল্লি শুরু করে দিয়েছে। রুম থেকে বের হয়ে শম্পা বেগম বলল, কি হয়েছে, চেঁচাচ্ছ কেন? চেঁচাবে না তো কে? বাসায় এসে তোমার মুখ না দেখলে আবার চলে না, তুমি জানো না? শম্পা বেগম সতর্কের সুরে বলল, ওই রুমে তারি, বুড়ো বয়সও আবল তাবল বলা লাগে তোমার? সোফায় বসে রাহুল সাহেব বলল, এই আবল তাবল কথার জন্যই আমার প্রেমে হাবুডুবু খেয়েছ। কি যে শুরু করলা তুমি? কি শুরু করেছে? বউয়ের সাথে রোমান্টিক কথা বলবো না তো কার সাথে বলবো? ওই রুমে তারি, কথা বললে কানে যায় নাকি? আসছে উনি রোমান্টিক কথা নিয়ে। রুম থেকে বের হলো তারিন। রাহুল সাহেবের উদ্দেশ্যে বলল, দিগন্তের তো পরীক্ষা কয়দিন বাদে, আমি চলে যাব, আর বেড়াতে পারবো না। দিগন্তকে নিয়ে আসার ব্যবস্থা করেন আব্বা। শম্পা বেগম মন খারাপ করে বলল, সাজিদ আসার আগ পর্যন্ত এখানে থাক। ওনার আসতে দেরি আসে মা। তাহলে তো তোর এখানে থাকতে প্রবলেম কই? দিগন্তের এক্সাম, ওর তো লেখাপড়া কিচ্ছু হচ্ছে না। আরে মা, লেখাপড়া করে কে কি করছে বল? আর এই 1-2 এর এক্সাম নাতিরাও চলে। আব্বা দিগন্ত 1-এ পড়ে না, 4-এ পড়ে। ওই তো একই কথা। দিগন্তকে ওর মামা মামিকে রেখে আসবে? আব্বা আপনারা ওরে
আশকারা দিয়ে মাথায় তুলছেন একদম। ওর আব্বু এসে আমায় কথা শোনাবে। আরে বাদ দে, থাকুক না কদিন। শম্পা বেগম জানালার গ্রিলের দিকে ফাঁক দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। কতদিন তুর্যকে দেখে না। একটাই তো ছেলে। জিতনির বাবা মায়েরও তো মেয়ের জন্য পরাণ পড়ে। তারা জানেও না মেয়েটা আদৌ বেঁচে আছে কিনা। শম্পা বেগম একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, এই শোনো, অনেক হয়েছে, এবার ওদের বাসায় নিয়ে আসো। রাহুল সাহেব ভ্রকুচকে বলল, কাদের? কাদের আবার? জিদনি আর তুর্যকে। রাহুল সাহেব তারিনের দিকে তাকিয়ে বলল, দেখ তোর মা কি বলে, মাথা গেছে মনে হয়। মাথা গেছে মানে কি? এমনটা যদি তারিনের সাথে হতো? রাহুল সাহেব পান চেপোতে চেপোতে বলল, তুমি এইটুকু চুপ থাকো তো। চুপ থাকবো কেন? বেচারার মেয়ে পায় না, উল্টো মামলা কি জরিমানা দিতে হবে এখন। মামলার বিষয় তা আমি দেখবো। আজকে মনটা ফুরফুরে জিতনির। অনেকদিন পর বাসার বাইরে গেলেও জায়গাটাও দেখার মতো ছিল। দিগন্ত বলল, মামা আমার দিতে ইচ্ছে করছে না বাসায়, চলো না আরেকটু ঘুরি। সে কখন বের হয়েছে বাসা থেকে, খবর আছে? গিয়ে তো আবার রান্না করতে হবে। নানার কাছে বলে দিব তুমি রান্না করো। তোর নানার কথা রান্না করেছে? জিতনি নির্বাক শ্রোতা, ওদের কথা শুনছে হাঁ করে। দিগন্ত জিতনির দিকে তাকিয়ে বলল, মামি তুমি মামাকে বলো আর একটু থাকবো এখানে, তুমি বললে মামা না করবে না। জিতনি তুর্যর সাথে আগ বাড়িয়ে কথা বলতে চায় না একদম। দিগন্ত বারবার বলছে। জিতনি নিরুপায় হয়ে বলল, এখানে একটা পাহাড় আছে, যাবেন? জিতনির কথা অগ্রাহ্য করার প্রশ্নই আসে না। তুর্য বলল, তুমি যেতে চাইলে যাবো। এখন বউ যেতে চেয়েছে, এখন তো যাবাই। পাহাড়টা এখান থেকে বেশ দূরে, কিন্তু কাছে মনে হয়। ও তাহলে থাক, যেতে হবে না। না না, চলো, সমস্যা নেই। এখন তো সমস্যা হবেই না। তোর হিংসা হয়? পাহাড়ে সিঁড়ি বেয়ে ওঠা খুব কষ্টকর মনে হয় জিতনির কাছে। পাহাড়ের কাছে এসে বলল, সিঁড়ি বেয়ে উঠতে হবে। না, কিছু করতে হবে না তোমার। বলেই জিতনিকে পাঁজা কোলে নিয়ে সিঁড়িতে উঠল। দিগন্ত হাতে তালি দিচ্ছে আর হাসছে। জিতনি হাত পা ছড়াছড়ি করছে কোল থেকে নামার জন্য। একা একা রান্নাঘরে রান্না করছে তুর্য, আর গুনগুনিয়ে গান গাচ্ছে। আগুনের তাপে কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে, মুখে খানিকটা বিরক্তির ভাব। একা একা এভাবে ভূতের মতো থাকা অসহ্য লাগে তুর্যের। এখন প্রতিদিন নিয়ম মাফিক রান্না তুর্যেরই করতে হয়। অবশ্য এ নিয়ে তুর্যের কোনো অভিযোগ নেই। জিতনি রান্না করতে পারে না, আর পারলেও রান্না করে তুর্যকে খাওয়াবে না সে তুর্য জানে। মেয়েটা সারাক্ষণ পালানোর ধান্দায় থাকে। এমের ভেতর কি প্রেম ভালোবাসা বলতে কিচ্ছু নেই? ভেবেই পাচ্ছে না তুর্য। নাকি হৃদয় মরিচা পড়েছে? বিয়ের পর বউ রান্না করে খাওয়ায়, কাপড় চোপড় ধুয়ে দেয়, হাজব্যান্ডের কত সেবা করে, যত্ন করে। আর তুর্যের বেলায় তার উল্টো। বিয়ের আগে হাত ধুয়েও ভাত খেতে কষ্ট হতো, এখন রান্না করেও খেতে না, শুধু খাওয়াতেও হয়। রান্নার সময় হলেই দিগন্তর ঘুম পায়। বড্ড যন্ত্রণায় আছে তুর্য। রান্নাঘরের জানালার গ্রিলের ফাঁক দিয়ে তুর্যর দিকে তাকিয়ে আছে জিতনি। তুর্য রান্না করছে, জিতনি যেন বিষয়টা উপভোগ করছে। প্রথম প্রথম তুর্যকে খুব বিরক্ত লাগলেও এখন অত বেশি বিরক্ত লাগে না। তবে মা বাবার কথা মনে পড়তেই সব এলোমেলো হয়ে যায় জিতনির। তুর্যের চোখে চোখ পড়তে দৃষ্টি নামিয়ে ফেলে জিতনি। ধ্যাত, লুকিয়ে লুকিয়ে রান্না দেখাটা হলো না আজ তার। লুকিয়ে লুকিয়ে রান্না দেখা হচ্ছে, তাই না? না। কি না? রান্না আবার দেখার কি আছে? সে তুমি জানো কি আছে দেখার? তোমার মতো মেয়ে মানুষ দ্বিতীয় আর নেই বোধহয়। দয়া মায়া বলতে কিছুই নেই। এত কষ্ট করে রান্না করি, একটু হেল্পও তো করতে পারো। হেল্প না করো, একটু সঙ্গও তো দিতে পারো নাকি? এক নিঃশ্বাসে কথাগুলো বলে যাচ্ছে তুর্য। জিতনি ভেঙচি কেটে বলল, তুলে এনে বিয়ে করার স্বাদ বুঝে নেবার। অনেক স্বাদ গো, একদম রসগোল্লার মতো। তাহলে রান্না করেন আর রসগোল্লা খান। বউকে রেখে একা একা রসগোল্লা খাবো? আমাকে এত সেলফিশ মনে হয় তোমার? শুধু রসগোল্লা কেন, মাঝে মাঝে চুমুটুমো তো খাই। খানিকটা লজ্জা পেয়ে চুপ হয়ে গেল জিতনি। যখন কথা বলে না পারবে না, তখনই আজ এটা কথা বলবে। তুর্য হেসে বলল, একা একা খুব বোর হচ্ছিলাম, তুমি আসছো, এখন ফিলিংস গুড। তা মহাশয়, আপনি কি প্রতিদিন এইভাবে রান্না দেখেন লুকিয়ে?
শুধু দেখেন নাকি চুরি করে খাওয়ানো মাঝে মাঝে? আমার হাতের রান্না খুব টেস্টি, তাই না? একদম বাজে বকবেন না। ইস, যে স্বাদের রান্না তা আবার চুরি করে খেতে যাব। তুর্য এবার জিদনির কাছে গিয়ে জিদনির গা ঘেঁষে দাঁড়িয়ে বলল। তুমি একটু স্বাদ করে রান্না করে খাওয়াতে পারো না একদিন? জিদনি দূরে সরে দাঁড়িয়ে বলল। না, পারি না। দূরে সরে গেলেছে? আমার কোনো ছোঁয়াচে রোগ নেই। আপনার নেই, আমার আছে। তুর্য আর কিছু না বলে জিদনিকে শক্ত করে জড়িয়ে ধরল। জিদনি বরাবরের মতো চোখ বের করে ঠাঁই দাঁড়িয়ে আছে। তুর্য জিদনির থুতনিতে চুমু খেয়ে বলল। তোমার ছোঁয়াতে রোগ কেন? মৃত্যু থাকলেও আমি প্রস্তুত। তুর্যের কথা শুনে শরীর চলে যাচ্ছে জিদনির। এত প্রেম কোথা থেকে আসে ভেবে পায় না। জিদনি তুর্যের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে বলল। কথায় কথায় জড়িয়ে ধরা, চুমু খাওয়া লজ্জা করেন আপনার? লজ্জা করবে কেন? আর কথায় কথায় কই, অনেকগুলো কথার পর জড়িয়ে ধরলাম। উফ, এক বিশ্লেষণ করতে হবে না আপনার। তবে কি জানো, তুমি আগের মতো আমার উপর বিরক্ত হও না। আগে একটু চুমু খেলে কাঁদতে, এখন তেমন কিছু বলো না। ভালোবাসতে শুরু করেছো নাকি? ভালোবাসা কথাটা শুনে বুকের মাঝে ধক করে ওঠে জিদনির। আসলে কি তুর্যর প্রতি দুর্বল হয়ে যাচ্ছে ও? তুর্যকে ভালোবাসা? অনেকক্ষণ ভেবে জিদনি বলল। আপনার উপর আগের থেকে আরো বেশি বিরক্ত, তাই কাঁদি না। কাঁদতে কাঁদতে অসহ্য হয়ে গেছি। হয়েছে, আর লজ্জা দেখাতে হবে না। লজিক নয়, দ্যাটস ট্রু। দেখো, ট্রু ফলস ওগুলো প্রাইমারির পড়া, এসব আমি শেখাতে এসো না। পাগল নাকি? না, পাগলির বর। রান্না শেষে গোসল সেরে খাটে গা এলিয়ে দিল তুর্য। দিগন্তর কান ধরে টেনে দিতেই হকচকে উঠে বসে দিগন্ত। চোখ কচলাতে কচলাতে বলল। মামা তুমি এমন কেন? কেমন? আমার নিরীহ ঘুমটা ভেঙে দিলা। একটু ঘুমালি তোমার অপারেশন চার্জ লাইট শুরু হয়। একটু ঘুমাইছিস তুই, তাই না? টানা 3 ঘন্টা ঘুমাইছিস, আবার আমায় কথা শোনাচ্ছিস। রান্না তোর বাপ করবে? দেখে আমার বাপের থেকে তোমার উপর ভরসা বেশি। তুর্য আধা শোয়া অবস্থায় হতাশ ভঙ্গিতেই বলল। কত কি করি তোর মামির জন্য, তাও লাইনে আসছে না। লাইনে আসবে কিভাবে? তুমি লাইনে আনতে জানো? মামু, একটু শিখিয়ে দে না কিভাবে কি করবো। বউয়ের পা টিপো, যাও। দূর, আমি কি এত হাবা? তুমি হাবার শো আদম। রাতে আমার সাথে শো কেন? মামির সাথে ঘুমাতে পারো না? দিগন্তের কথা শুনে ভ্যাবাচাকা খেয়ে যায় তুর্য। খানিকক্ষণ ভেবে বলল। তোর নানা নানু কোনো রকম ডিস্টার্ব করতে না করছে। জোর করে তো ভালোবাসা পাওয়া যায় না মামু। তবে মানতে হবে, তুই রাহুল সাহেবের যোগ্য নাতি। কৌশো, ডিস্টার্ব করো না আমায়, ঘুমাতে দাও। কসম, তুই যদি এখন ঘুমাস তোর ভাত নেই। আরে আমার ঘুমের সাথে তোমার এত শত্রুতা কেন? যাও, মামিকে ডিস্টার্ব করো। বিড়বিড়িয়ে কথাগুলো বলে ওয়াশরুমের দিকে চলে গেল দিগন্ত। উনি ঘুম নিয়ে সব সময় সিরিয়াস। ঘুমে ডিস্টার্ব হলে গা ফোলাবে। গোসল শেষে ভেজা চুলে তোয়ালে পেঁচিয়ে ডাইনিং রুমে আসলো জিদনি। একদম গাঢ় নীল একটা গাউন পরা। তুর্য তাকে হাঁ হয়ে আছে। জিদনির কানে ফিসফিসিয়ে বলল। কেমন শেষ নেই মাথায়? এভাবে আমার সামনে আসো, আমি খুন হয়েছে। জিদনি কপাল কুঁচকে বলল। সবসময় অসভ্যতামি? না, ভালোবাসা। জিদনি খেয়াল করে দেখলো তুর্যর হাতে ব্যান্ডেজ করা। ওনার হাত কাটলো কিভাবে? কথাটা জিজ্ঞেস করবে কিনা তা নিয়ে দ্বিধায় ভুগছে জিদনি। অনেকখানি হাত কেটে গেছে। দিগন্ত এখনো ঘুমাচ্ছে, খুব ক্ষুধা লেগেছে। আমার না খেয়ে থাকতে হবে। চামিচ দিয়ে খান। চামচ দিয়ে আবার মাংস খাই কিভাবে? বউ, একটু খাইয়ে দাও না প্লিজ। অস্বস্তির মধ্যে পড়ে যায় জিদনি। দিগন্তকে বলুন খাইয়ে দিতে। আরে ও তো ঘুমাচ্ছে। তাহলে না খেয়ে থাকেন। আমি না খেয়ে থাকলে তুমি হ্যাপি? হ্যাপি আর স্যাডের কি আছে এখানে? না, কিছু না। আচ্ছা তুমি খাও, তাহলে আমার খাওয়া হয়ে যাবে। সিনেমাটিক ডায়লগ। সিনেমা মানুষ গাছে খেয়ে বানায় না, বাস্তবের সাথে মিল রেখেই বানায়। তুর্য টেবিলে বসে আছে, জিদনিও ভাত খাচ্ছে। আজকে কেন জানি অস্বস্তি লাগছে জিদনির। দিগন্তও নেই আজকে। একজনের সামনে বসে এভাবে খাওয়া কেমন যেন বিব্রতিকর পরিস্থিতি মনে হচ্ছে। জিদনি খাওয়া অফ রেখে বসে আছে। তুর্য বলল। আমার সামনে খেতে লজ্জা পাচ্ছ? আচ্ছা আমি যাচ্ছি, তুমি খেয়ে নাও। আপনি খাবেন না? তুমি খাইয়ে দিবা না তো কিভাবে খাবো? তুর্যের প্রতি কেমন যেন অজানা একটা মায়া কাজ করছে জিদনির। কি করা উচিত এখন? জিদনি খানিকক্ষণ চুপ থেকে বলল। আচ্ছা,
আমি দিগন্তকে ডেকে আনছি, আপনি বসুন। দিগন্তকে ডেকে এনে কি হবে? আপনি খাইয়ে দিবে। আমার খাওয়া নিয়ে তেমন ভাবতে হবে না। আচ্ছা, ডাকলে দিগন্ত এখন ঘুম থেকে উঠবে না। আচ্ছা, তাহলে আমি খাইয়ে দিচ্ছি, আসুন। আল্লাহ, আমি সব কি শুনতেছে? অত অবাক হওয়ার কি আছে? মানুষের সেবা করা পরম ধর্ম, অন্য কিছু ভাববেন না। যাক, আমি একদিনও তোমার মানুষ মনে হয়েছে। না না, অন্য আর কি ভাববো? কাঁপা কাঁপা হাতে তুর্যের মুখে খাবার তুলে দিচ্ছে জিতনি। তুর্য বলল, এই, তোমার পার্কিনসন রোগ আছে নাকি? না, কেন? তাহলে হাত কাঁপছে কেন? জানি না। তুর্য নড়ে চড়ে বসে বলল, এত আনইজি ফিল করার কি আছে বলো তো? কিসের আনিজি ফিল আবার? এই যে তোমার হাত কাঁপছে। শোনো, আমার নতুন শার্টটা নষ্ট করো না খাবার ফেলে। রুমে বসে বসে পায়চারি করছে দিগন্ত। ক্ষুধায় পেট জ্বলে যাচ্ছে। এখনো খাওয়া শেষ হয়নি ওনাদের। মেজাজ ক্রমান্বয়ে খারাপ হচ্ছে। আর টিকতে না পেরে রুম থেকে বেরিয়ে আসলো দিগন্ত। ডাইনিং রুমে আসতে চোখ কপালে উঠে যায় দিগন্তের। আহা, কি রোম্যান্স! মামি মামাকে খাইয়ে দিচ্ছে। দিগন্ত খিলখিলিয়ে হেসে বলে, হাই মামু। দিগন্তের উপস্থিতি টের পেয়ে জিতনি বলল, এবার তো দিগন্ত এসে গেছে, এখনো খাইয়ে দিক। তুর্যের মেজাজ এখন খুব বেশি খারাপ হচ্ছে। ওর এত তাড়াতাড়ি রুম থেকে বের হয়ে আসতে কে বলেছে? জিতনি বলল, আরও খাবেন? অলরেডি 3 প্লেট খেয়েছেন। দিগন্ত ঠোঁটে দুষ্টুমির হাসি ফুটিয়ে বলল, মামি, তোমার হাতে 3 প্লেট কেন? 13 প্লেট খেলেও আমার পেট ভরবে না। দিগন্ত আসা মাত্রই জিতনি বুঝে ফেলেছে আজ লজ্জা পাওয়ার হাত থেকে রেহাই নেই। জিতনির কথা না বাড়িয়ে রুমে চলে গেল। দিগন্তের কান টেনে তুর্য বলল, শালার বাচ্চা, দিলে তো আমার রোমাঞ্চে পানি ঢেলে। আমি না খেয়ে মরি আর উনি আছে রোমান্স নিয়ে। আগে পেট বাঁচাও, তারপর তোমার রোমান্স। আর 5 মিনিট রুমে থাকলে কি হতো তোর? এর জন্যই মানুষকে বুদ্ধি দিতে নেই, বুদ্ধি দিয়ে এখন না খেয়ে থাকতে হচ্ছে। তুই বুদ্ধি না দিলে কে দেবে বল? তোকে না খেয়ে থাকতে বলেছে কে? খাবার যা আছে তুই আরো 3 দিন খেতে পারবি। ইদানিং শরীরটা খুব খারাপ যাচ্ছে জিতনির বাবার। মেয়ের চিন্তায় শেষ হয়ে যাচ্ছে জিতনির মা। জিতনির বাবার বয়স বেশি না, মাঝ বয়সী সুদর্শন পুরুষ। জিতনি বড় মেয়ে, চেহারায় স্পষ্ট চিন্তার ছাপ। খাটে আধা শোয়া অবস্থায় শুয়ে আছে। এক হাতে ভাতের প্লেট, অন্য হাতে পানির গ্লাস নিয়ে রুমে ঢুকলো জিতনির মা। খাটের পাশে টেবিলটায় ভাতের প্লেট রেখে বলল, আর কতবেলা না খেয়ে থাকবে শুনি? আমায় সান্ত্বনা দিচ্ছ? আমার থেকে কি তুমি কষ্ট কম পাচ্ছ? না খেয়ে থাকলে শরীর খারাপ করবে আবার। ডক্টর ঠিকমতো খেতে বলেছে। পাল্টা জবাবে জিতনির বাবা বলে, তুমি ঠিকমতো খাও? এত বেশি কথা না বলে খেয়ে নাও। কিছুক্ষণ আনমনে ভেবে জিতনির বাবা বলল, আজকে আবার থানায় যেতে হবে। মামলা মোকদ্দমা এসব আমার একদম ভালো লাগে না। রাস্তায় বের হলে বাজে জনে বাজে কথা বলে, শুনতে বিচ্ছিরি ঠেকে। জিতনির মা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, মানুষের কথায় কান দিও না। কান না দিয়ে তো আর পারা যায় না। সামান্য একটু খেয়েই থানায় রওনা হলো জিতনির বাবা। পথেই দেখা রাহুল চেয়ারম্যানের সাথে। দূর থেকে জিতনির বাবাকে দেখতে পেয়ে হেসে দেয় রাহুল চেয়ারম্যান। রাহুল চেয়ারম্যান লোকটা যেমনই হোক না কেন সবসময় হেসে কথা বলবে। রাহুল চেয়ারম্যানের হাসি দেখে গা জ্বলে যাচ্ছে জিতনির বাবার। বিআই মশাই, কোথায় যাওয়া হচ্ছে? মেয়ের কোনো খোঁজ পেলেন? জিতনির বাবা কপাল ভাঁজ করে বলল, এত খোঁজ খবর রেখে আপনার কাজ নেই। আপনার এত তেজ কোথা থেকে আসে বলুন তো? মেয়ে না হয় আমার ছেলের কাছে দেননি, কিন্তু আমার আপনাকে বিআই ডাকতে আপত্তি নেই। মেজাজটা খুব বেশি খারাপ হচ্ছে জিতনির বাবার। ইচ্ছে করছে মুখের ওপর কয়েকটা কথা শুনিয়ে দিতে। আপাতত কথা শোনানোর মতো মেজাজ নেই। জিতনি বেঁচে আছে কিনা মরে গেছে তার কোনো খোঁজ নেই। অথচ এইসব লোকের কথাবার্তার ধাঁচে মনে হয় মেয়ে দিনে দুপুরে কারো হাত ধরে পালিয়ে গেছে। জিতনির বাবার কাছ থেকে কোনো উত্তর না পেয়ে রাহুল চেয়ারম্যান আবারও বলল, কি হলো, চুপ মেরে গেলেন কেন? আগে তো খুব বকতেন, এখন আর কি বলবেন? বলার মুখ নেই তো? আপনার মতো আজাইরা মানুষের সাথে কথা বলার রুচি নেই। আমার মেয়ে কারো হাত ধরে পালিয়ে যায়নি যে আমার কথা বলার মুখ থাকবে না। কি বললেন কি? আমি আজেরা মানুষ, আপনি খুব ভালো মানুষ। দুইজনের তর্কাতর্কি দেখে সবাই তাকিয়ে আছে। অনেকে আবার এসব কান দিচ্ছে না, কারণ এ আর নতুন কি, সবসময় এদের দুইজনের মাঝে ঝগড়া লেগেই থাকে।
জিতনির বাবা শক্ত গলায় বলে, আপনার সাথে কথা বলতে হলে আপনার লেভেলে নামতে হবে, ও আমায় দিয়ে সম্ভব না। ছুটে যায় রাহুল চেয়ারম্যান, বলে, আমায় লেভেল বোঝাচ্ছেন? আমি তো আর থানায় যাই না, আমার মেয়ে তো এইভাবে নিখোঁজ হয় না, কেউ তো আমার নামে মামলা করে না। কথাগুলো বুকে বেঁধে জিতনির বাবার, কিন্তু চেহারায় তা প্রকাশ করছে না। আশেপাশে মানুষের ছোটোখাটো জট পেকেছে, সবাই দুইজনের কথা শুনছে, এক একজনে এক এক রকমের কথা বলছে। জিতনির বাবার কথা না বাড়িয়ে পাশ কেটে চলে যায়। পেছন থেকে রাহুল চেয়ারম্যান বলে, টাকা পয়সা তো আল্লাহ দিলে কম না, জরিমানা দিয়ে মামলা খালাস করেন, প্রতিদিন থানায় যাওয়া মন্দ দেখায়। আর কোনো কথা কানে নিচ্ছে না জিতনির বাবা, ধীর পায়ে হেঁটে চলেছে, মাথার ভেতরে ঝিমঝিম করছে। এই রাহুল চেয়ারম্যান গিরগিটির চেয়েও বেশি রং বদলায়, কখন কি বলে মতিগতির ঠিক নেই। জিতনির বাবাও কম না, সে কিছুতেই জরিমানা দেবে না। তার ভাষ্যমতে তার কি দোষ, অযথা সে জরিমানা কেন দেবে? মেয়ে কি সে লুকিয়ে রেখেছে? নিজে বাঁচে না মেয়ে হারানোর শোকে, তার উপর মানুষের বাজে তালবাহানা, সব মিলিয়ে হাঁপিয়ে গেছে লোকটা। অবকাশ প্রয়োজন ওনার, কিন্তু কোনো কিছুতেই শান্তির সন্ধান মিলছে না। শেষ বিকেল, আবছা রোদ বারান্দা জুড়ে, খুব মনোযোগ দিয়ে বই পড়ছে জিতনি। তুর্যের কারণে পড়ায় ডিস্টার্ব হয় বলে ভেতর থেকে রুমের ছিটকানি লাগিয়ে রেখেছে। তুর্যের মেজাজ খুব খারাপ হচ্ছে। বিকেল পেরিয়ে গেল অথচ রুম থেকে বের হচ্ছে না জিতনি। জিতনি একদম ওর বাবার মতো, ভাঙবে তবু মচকাবে না। ভেতরে ক্ষতবিক্ষত হয়ে গেলেও বাইরে থেকে বোঝার উপায় নেই। খাটের পাশে হতাশ ভঙ্গিতে বসে আছে তুর্য, দিগন্ত বসে বসে চিপস খাচ্ছে। তুর্য বলল, মামু, দরজা ভাঙার কোনো উপায় আছে তোর কাছে?